শীতের এক বিকেলে আলাউদ্দিন সাহেব মারা গেলেন। মৃত্যু কখনো ঘোষণা দিয়ে আসে না, সে আসে নিঃশব্দে, পায়ের তলায় ঘাস মারিয়ে, দরজার কড়া না নেড়েই ঘরে ঢুকে পড়ে। আলাউদ্দিন সাহেবের বেলায়ও তাই হলো। সকালে উঠে বুকে ব্যথার কথা বললেন, দুপুরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, বিকেলে আজানের আগেই সব শেষ। ৫৫ বছর বয়সী একজন মানুষ এভাবেই চলে যায়, কোনো বিদায় না নিয়ে, কোনো ওসিয়ত সম্পূর্ণ না করেই। রেখে গেলেন ৩ সন্তান। সবার বড় নাফিসা, ২৫ বছর বয়সী, বিবাহিত, ঢাকায় থাকে স্বামীর সঙ্গে। মেজ মেয়ে রিনা সবে ১৬তে পা দিয়েছে, আর ছোট ছেলে আরিফ, বয়স মাত্র ১০। রেখে গেলেন ২টো বাড়ি, একটা তার স্ত্রী ঘসেটি বেগমের নামে, অন্যটা ৩ সন্তানের নামে। আর রেখে গেলেন কিছু জমি, কিছু সঞ্চয়, আর একটি কবর, যে কবরে তার দেহ শায়িত হবে চিরকাল। কিন্তু আলাউদ্দিন সাহেব জানতেন না, মৃত্যুর পরও কবরের মাটি নিরাপদ থাকে না। ঘসেটি বেগমের বয়স তখন ৫৫, চেহারায় বয়সের ছাপ পড়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে একটা দীপ্তি আছে যেটা কখনো নেভেনি। সেই দীপ্তির মানে কি, ভালোবাসা না লোভ, সেটা বুঝতে সময় লাগবে। স্বামীর মৃত্যুর পর বাড়িতে শোকের আবহ। নাফিসা ঢাকা থেকে ছুটে এসেছে, কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। রিনা কোনো কথা বলে না, শুধু ঘরের কোণে বসে থাকে, যেন পাথর হয়ে গেছে। আরিফ বুঝতেই পারে না বাবা কেন আর ঘরে ফিরে আসছে না। সে মাঝে মাঝে দরজার দিকে তাকায়, ভাবে বাবা হয়তো বাজার থেকে ফিরছে। সেই শোকের মধ্যেও ঘসেটি বেগম কাঁদেন না বেশি, যতটুকু কাঁদেন তার লোক দেখানো। আশেপাশের মানুষ দেখে বলে, বেচারি কি শক্ত মেয়ে মানুষ। আসলে শক্ত মানুষের চোখের পানি শুকিয়ে যায় না, শুকিয়ে যায় হৃদয়ে। রাকিব হোসেনের বয়স ২৫। সে আলাউদ্দিন সাহেবের বাড়ির নিচতলায় ভাড়া থাকতে শুরু করেছিল বছর ৩ আগে। ঢাকা থেকে এসেছে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। টাকা পয়সা বিশেষ নেই, কিন্তু চেহারাটা ভালো। উজ্জ্বল গায়ের রং, সুঠাম চেহারা, মিষ্টি কথা বলার অভ্যেস। আলাউদ্দিন সাহেব বেঁচে থাকতে রাকিব কখনো কখনো ওপরে চা খেতে আসত। আলাউদ্দিন সাহেব পছন্দ করতেন ছেলেটাকে, ভালো ছেলে, মেধাবী বলতেন। কিন্তু ঘসেটি বেগম কখন থেকে রাকিবকে একটু বেশি নজরে দেখতে শুরু করলেন সেটা কেউ জানে না। হয়তো স্বামী অসুস্থ হওয়ার পর থেকেই, হয়তো আরও আগে থেকে। আলাউদ্দিন সাহেব মারা যাওয়ার পর রাকিব ভালো ব্যবহার করে, কাঁদে, সমবেদনা জানায়, দাফন কাফনে সাহায্য করে। সবাই ভাবে ভালো ছেলে। আরিফ ছোটবেলা থেকে রাকিব ভাইকে চেনে, তার সঙ্গে খেলতে পছন্দ করে। রিনা কোনো কারণ ছাড়াই তাকে একটু এড়িয়ে চলে। মেয়েদের একটা সহজাত বোধ থাকে, যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। নাফিসা তার স্বামী শাহেদকে নিয়ে কিছুদিন থেকে ঢাকায় ফিরে গেল। যাওয়ার সময় মাকে বলে গেল, মা তুমি একা থাকবে কিভাবে, আমাদের সঙ্গে চলো। ঘসেটি বেগম হাসলেন, না রে মা, আমি এই বাড়িতেই থাকব, তোদের বাবার স্মৃতি এখানে। কথাটা সত্যি ছিল, কিন্তু কোন স্মৃতির কথা তিনি বলছিলেন সেটা ভিন্ন গল্প। স্বামীর মৃত্যুর পর ৬ মাস যেতে না যেতেই পাড়ায় গুঞ্জন শুরু হলো। পাড়ার মানুষেরা দেখল রাকিব এখন আর শুধু ভাড়াটিয়া নয়, সে ওপরে নিচে অবাধে যাতায়াত করে। সন্ধ্যায় ঘসেটি বেগমের সঙ্গে বারান্দায় বসে থাকে, বাজার করে আনে, কাজকর্মে সাহায্য করে। রিনা আর আরিফ দেখে, কিন্তু কিছু বলার সাহস পায় না। রিনা একদিন সাহস করে বলল, মা এই লোকটা এত সময় এখানে থাকে কেন? ঘসেটি বেগম মেয়ের দিকে তাকালেন শীতল চোখে। ও আমাকে সাহায্য করে, তোর বাবা চলে গেছেন, একা থাকি আমি। কিন্তু মা, বেশি কথা বলিস না। রিনা চুপ করে গেল, কিন্তু বুকের ভেতরে একটা অস্বস্তি পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। নাফিসাকে ফোনে জানালো রিনা। নাফিসা বলল, তুই ভুল ভাবছিস, মা কি এই বয়সে এসব করবে? তুই ছোট, বুঝিস না। রিনা বুঝল, বড় বোন বিশ্বাস করল না, আর সেও নিজেকে সান্ত্বনা দিল, হয়তো সত্যিই ভুল ভাবছে। কিন্তু মাস যেতে লাগলো, আর সত্যি ক্রমে ক্রমে স্পষ্ট হতে লাগলো। স্বামীর মৃত্যুর ১ বছর পূর্ণ হওয়ার আগেই ঘসেটি বেগম ঘোষণা দিলেন তিনি বিয়ে করছেন। পাত্র রাকিব হোসেন, বয়স ২৫। নাফিসা ঢাকা থেকে ছুটে এলো। মা তুমি কি পাগল হয়ে গেছো? বাবা মারা গেছেন ১ বছরও হয়নি, আর এই ছেলেটার বয়স কত? ২৫, তোমার বড় মেয়ের সমান। ঘসেটি বেগম একটুও বিচলিত হলেন না, মুখে শান্ত হাসি। তুই কি আমার জন্য ভাবছিস নাকি টাকা পয়সার জন্য? কথাটা বিষের মতো লাগলো নাফিসার বুকে। সে কাঁদতে কাঁদতে বলল, মা বাবার কবর এখনও তাজা, তুমি কিভাবে? বাবার কবরে আমি ফুল দিই প্রতিদিন, তোরা কি দিস? নাফিসা কথা হারিয়ে ফেলল। রিনা আর আরিফ মায়ের কাছে গিয়ে কাঁদল। আরিফ বলল, মা
বাবার জায়গায় অন্য মানুষ আসবে কেন? 10 বছর শিশুর কণ্ঠে এতটুকু বেদনা ছিল যে পাথরও গলে যেত, কিন্তু ঘসেটি বেগম গলেন না। বিয়েটা হলো একটা ছোট অনুষ্ঠানে, আত্মীয়দের না জানিয়ে। রাকিব এখন ঘসেটি বেগমের স্বামী। সেদিন রাতে রিনা বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবল, বাবা কি দেখতে পাচ্ছেন কবরের ভিতর থেকে? রাকিব বাড়িতে এসেই বদলে গেল। আগে যে রাকিব মিষ্টি কথা বলতো, সাহায্য করত, সেই রাকিব এখন আর নেই। এখন সে বাড়ির মালিক, অন্তত সে নিজেকে তাই মনে করে, এবং ঘসেটি বেগম সেই সুযোগ দিলেন। প্রথমে ছোট ছোট পরিবর্তন। রান্নাঘরে রিনা ঢুকলে রাকিব বলে, এত সময় লাগে কেন? বাজার করতে গেলে টাকা দিতে গড়িমাসি করে। আরিফকে পড়তে বসতে বললে রাকিব উচ্চস্বরে টিভি চালায়। ছোট ছোট কাঁটার মতো বিঁধতে থাকে সারাদিন। তারপর বড় পরিবর্তন। একদিন রাকিব ঘসেটি বেগমকে বলল, এই বাড়িতে 4 জন মানুষের জায়গা হয় না। বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে, ওদের নিজেদের ব্যবস্থা করতে হবে। ঘসেটি বেগম চুপ করে রইলেন। নাও বললেন না, হ্যাঁও বললেন না, কিন্তু সেই নীরবতাই সম্মতি। রিনা শুনল, আরিফ শুনল, দুজনেই বুঝল। রিনা নাফিসা আপাকে ফোন করল রাতে, ফিসফিস করে, আপা, রাকিব আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছে। নাফিসা বলল, মা কিছু বলেছে? মা কিছু বলেনি, সেটাই ভয়ের। নাফিসা বলল, আমি আসছি। কিন্তু নাফিসা আসার আগেই যা ঘটার ঘটে গেল। সেটা ছিল ডিসেম্বরের এক রাত। কুয়াশা পড়েছিল বাইরে, ঠান্ডা বাতাস বইছিল। আরিফ ঘুমিয়ে পড়েছিল বইয়ের ওপর মাথা রেখে। রিনা তার ঘরে পড়ছিল। হঠাৎ দরজায় শব্দ হলো। রাকিবের গলা শোনা গেল, কড়া স্বরে, ঘুম থেকে ওঠো, এক্ষুনি। রিনা দরজা খুলল। রাকিব দাঁড়িয়ে আছে, মুখ কঠিন। পেছনে ঘসেটি বেগম, চোখ নামানো। তোমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও, রাকিব বলল। রিনা থমকে গেল। কি বলছেন? যা বলছি তাই। এই বাড়িতে তোমাদের জায়গা নেই। এটা আমাদের বাবার দেওয়া বাড়ি, আমাদের নামে রেজিস্ট্রি আছে। রাকিব হাসল। সেই কাগজপত্র এখন আর নেই। রিনা মায়ের দিকে তাকালো। মা। ঘসেটি বেগম মুখ তুলে তাকালেন না। রিনা কাঁপছিল, ভয়ে না, রাগে। মা, তুমি কিছু বলছো না কেন? এটা আমাদের বাড়ি, বাবা আমাদের নামে দিয়ে গেছেন। তখন ঘসেটি বেগম প্রথমবার মুখ খুললেন। তার গলা ঠান্ডা, যেন পাথর থেকে শব্দ বের হচ্ছে। তোমার বাবা মারা গেছে, এখন এই বাড়ির ফয়সালা আমি করব। আরিফকে ঘুম থেকে ডেকে তোলা হলো। ঘুম জড়ানো ছেলেটা কিছু বুঝতে পারছিল না। রিনা তার হাত ধরল। রাত তখন 12টা। ঘসেটি বেগম নিজের হাতে দরজা খুলে দিলেন। 2 সন্তানকে ঠান্ডা রাতে বাড়ির বাইরে বের করে দেওয়া হলো। রাস্তায় বেরিয়ে রিনা দাঁড়িয়ে রইল। হাতে একটা ব্যাগ, তার মধ্যে কিছু কাপড়, মোবাইল ফোন আর আরিফের কয়েকটা বই। রাতের ঠান্ডায় কাঁপছে দুজনেই। আরিফ জিজ্ঞেস করছে, আপু, আমরা কোথায় যাব? রিনার কাছে উত্তর নেই। পাড়ার কেউ দেখল না, দেখলেও কেউ এগিয়ে এলো না। মধ্যরাতে একা 2 বাচ্চা রাস্তায়, এটা কি কারো মাথা ব্যথা? রিনা ফোন করল নাফিসা আপাকে। ফোন ধরতেই কান্নার ঢল ভাঙল। আপা, মা আমাদের বের করে দিয়েছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। ওপাশে নাফিসার চিৎকার শোনা গেল। শাহেদ জাগল, আলো জ্বলল, হুড়োহুড়ি শুরু হলো। তোরা কোথায়? আমি এক্ষুনি আসছি। রিনা বাড়ির সামনের মোড়ের ঠিকানা বলল। তারপর আরিফকে জড়িয়ে ধরে বসে পড়ল ফুটপাথে। আরিফ বলল, আপু, মা কি আমাদের ভালোবাসে না? রিনা উত্তর দিতে পারল না। সে শুধু ভাইকে আরও জোরে জড়িয়ে ধরল। আকাশে তারা ছিল না সেই রাতে, শুধু ঘন কুয়াশা। পরদিন সকালে নাফিসা এলো। দরজায় কড়া নাড়ল। রাকিব দরজা খুলল, মুখে বিরক্তির ভাব। এই বাড়ি আমার ভাই বোনের নামে রেজিস্ট্রি করা, নাফিসা বলল। আপনি কোন অধিকারে তাদের বের করে দিয়েছেন? রাকিব হাসল। কাগজপত্র দেখো, সব বৈধভাবে হয়েছে। নাফিসা ভেতরে ঢুকল। বাড়ির অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। বাবার রেখে যাওয়া সব আসবাব, সেই পুরনো সোফা, বইয়ের আলমারি, দেওয়াল ঘড়ি, সব আছে, কিন্তু সেগুলোর মাঝে এখন রাকিবের ছাপ। ঘসেটি বেগম ভেতরের ঘরে ছিলেন। নাফিসা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা, তুমি কি বুঝতে পারছো কি করছো? ঘসেটি বেগম শান্তভাবে বললেন, আমি জানি কি করছি। বাবার রেখে যাওয়া বাড়ি, ছেলে মেয়েদের নামের বাড়ি, তুমি দখল করে নিলে। এই বাড়ির দেখাশোনা করার জন্য মানুষ দরকার, তোরা তো কেউ থাকিস না। রিনা আর আরিফ তো ছিল,
ওরা কিভাবে দেখবে? রিনা তো নিজেই বাচ্চা, আর আরিফ 10 বছরের ছেলে। নাফিসা বুঝল মা কথা ঘুরিয়ে দিচ্ছেন। সে সরাসরি প্রশ্ন করল, কাগজপত্র কোথায়? বাবার দেওয়া রেজিস্ট্রি? ঘোষেটি বেগম একটু থামলেন, তারপর বললেন, সেই কাগজ বদলে গেছে, আইনি পথে। কিভাবে? কারো সম্মতি ছাড়া? তোর সম্মতি নিইনি সত্যি, কিন্তু যা হয়েছে তা হয়েছে। তখন নাফিসা জানল ঘোষেটি বেগম আর রাকিব মিলে বাচ্চাদের নামের বাড়িটার দলিল পাল্টে নিয়েছেন। কিভাবে সম্ভব হলো সেটা আলাদা প্রশ্ন। দুর্নীতির পথ সবসময়ই থাকে, যে খুঁজে বের করতে পারে। কিন্তু সবচেয়ে বড় আঘাত এলো আরও পরে। বাবার কবরটা ছিল বাড়ির পাশের এক টুকরো জমিতে। আলাউদ্দিন সাহেব জীবিত দশায় বলেছিলেন ওই জমিতে তাকে কবর দেওয়া হোক। মৃত্যুর পর সেটা করা হয়েছিল। একদিন রিনা কবরে ফুল দিতে গিয়ে দেখল কবরের চারপাশে দড়ি দিয়ে ঘেরা, মাটিতে সাইনবোর্ড পোতা, এই জমি বিক্রয়ের জন্য। রিনার মাথা ঘুরে গেল। সে দৌড়ে বাড়ি এলো। মা, বাবার কবরের জমি বিক্রি হচ্ছে। ঘোষেটি বেগম চুপ করে রইলেন। মা, কথা বলো, এটা কি হচ্ছে? রাকিব পাশে দাঁড়িয়েছিল। সে বলল, ওই জমি তোমার মায়ের নামে, তিনি যা ভালো মনে করেন করবেন। কিন্তু বাবার কবর ওখানে, বাবা ওখানে শুয়ে আছেন। কবর সরানো যায়। রিনা মায়ের মুখের দিকে তাকালো। ঘোষেটি বেগমের মুখে কোনো অনুভূতি নেই, না লজ্জা, না কষ্ট, না অনুশোচনা। রিনা নিচু হয়ে মায়ের পায়ে পড়ল। মা, যা খুশি করো, বাড়ি নাও, সম্পদ নাও, কিন্তু বাবার কবরের জমিটা বিক্রি করো না, এটুকু থাকুক। ঘোষেটি বেগম পা সরিয়ে নিলেন। নাফিসা থানায় গেল। পুলিশ শুনল, মাথা নাড়ল, নোট নিল। পারিবারিক বিষয়, আইনি পথে যান। আইনজীবীর কাছে গেল। আইনজীবী বললেন, মামলা করা যাবে, কিন্তু সময় লাগবে, টাকা লাগবে। কতটা সময়? বছরের পর বছর। নাফিসার স্বামী শাহেদ বলল, করো মামলা, আমরা পাশে আছি। মামলা শুরু হলো। কিন্তু মামলা চলতে চলতে দেখা গেল ঘোষেটি বেগম আর রাকিব কিছু জমি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন। বাবার কবরের জমিটাও বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতে আবেদন করা হলো কবরের জমি বিক্রি বন্ধ করতে। জজ সাহেব মামলার কাগজ দেখলেন। মৃত ব্যক্তির কবর থেকে তার ছেলে মেয়েদের সরিয়ে দেওয়া হচ্ছে, এই বিবরণ পড়ে তিনি একটু থামলেন। বিক্রি স্থগিত, পরবর্তী শুনানি পর্যন্ত। কিন্তু যে জমি আগেই বিক্রি হয়ে গেছে, সেটার কি হবে? আরিফ তখন নাফিসা আপার বাসায় থাকে। স্কুলে যায়, পড়াশোনা করে, কিন্তু ঘুমের মধ্যে কাঁদে। একদিন সে একটা চিঠি লিখল, ছোট ছোট অক্ষরে, যেভাবে 10 বছরের ছেলেরা লেখে। বাবা, তুমি কোথায় আছো? আমি কি তোমার কাছে আসতে পারি? এখানে ভালো লাগছে না। আপু কাঁদে, আপা চিন্তা করে, মা আমাদের দেখতে আসে না। তুমি বলেছিলে আমাকে একটা সাইকেল কিনে দেবে, ভুলে গেছো? নাকি আকাশ থেকে সাইকেল দেওয়া যায় না? আমাদের বাড়িতে এখন অন্য লোক থাকে, আমার ঘরে ঘুমায়। এটা কি ঠিক? তুমি একদিন বলেছিলে মানুষ মরলে পাখি হয়ে যায়। তুমি কি এখন পাখি? যদি পাখি হও, আমাদের বাড়ির কাছে এসো একবার, আমি তোমাকে চিনতে পারবো। ভালোবাসা দিলাম, আরিফ। চিঠিটা সে ভাঁজ করে তার জামার পকেটে রেখে দিল, কাউকে দেখালো না। রিনার বয়স 16। এই বয়সে মেয়েরা স্বপ্ন দেখে, ভবিষ্যতের স্বপ্ন, প্রিয়জনের স্বপ্ন, জীবনের রঙিন স্বপ্ন। কিন্তু রিনার স্বপ্নে এখন শুধু বাবার মুখ আসে। সে নাফিসা আপার বাসায় একটা ছোট ঘরে থাকে। রাত হলে সে জানালা দিয়ে আকাশ দেখে, তারা গুনতে থাকে। একটা পুরনো অভ্যাস, বাবার সঙ্গে ছাদে বসে তারা গুনত। একদিন রিনা ডায়েরিতে লিখল, আজ বুঝলাম মায়ের কাছে আমরা বোঝা। তিনি আমাদের ভালোবাসতেন কিনা জানি না, হয়তো ভালোবাসতেন, হয়তো না, কিন্তু এখন আমরা তার জীবনে বাধা। রাকিবের জীবনে পথের কাঁটা। বাবা, তুমি কি জানতে মায়ের ভেতরে এই মানুষটা ছিলেন, নাকি বিয়ের পর পরিবর্তন হয়েছেন? একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমাকে, তুমি কি ভালো ছিলে? না মানে সত্যিই কি তুমি মায়ের প্রতি ভালো ছিলে? কোনো কষ্ট দিয়েছিলে, নাকি শুধু শুধু এই শাস্তি পাচ্ছি আমরা? উত্তর দেবে না জানি, কিন্তু জিজ্ঞেস না করলে ঘুম আসে না। পাড়ার মানুষেরা সব জানে, কিন্তু কেউ কিছু বলে না। কেউ বলে কি করব, পারিবারিক ব্যাপার। কেউ বলে মা যা করেছেন করেছেন, আমরা কে বলতে যাব। কেউ আবার মনে মনে বলে ঘসেটি বেগম ঠিকই করেছেন, বিধবা মেয়ে মানুষ একা থাকবে কিভাবে। রাকিবের সম্পর্কে দুটো মত। একদল বলে লোভী ছেলে,
বিধবার সম্পত্তির লোভে বিয়ে করেছে। আরেক দল বলে দোষ কি, ঘসেটি বেগমও তো রাজি হয়েছেন। দুদলই ঠিক, কিন্তু কেউ কথা বলে না বাচ্চাদের নিয়ে। এতিম 3 সন্তানের কথা কেউ তুলে না। আরিফের মুখের দিকে কেউ তাকায় না। পৃথিবীটা এরকমই, মানুষ দেখে, বোঝে, কিন্তু চুপ থাকে। ঘসেটি বেগমেরও ঘুম হয় না, এই কথাটা কেউ জানে না। রাকিব জানে না, সন্তানেরা জানে না, পাড়ার মানুষেরা জানে না। রাতের বেলা যখন রাকিব ঘুমিয়ে পড়ে, ঘসেটি বেগম জেগে থাকেন। অন্ধকারে চোখ খোলা রেখে ছাদের দিকে তাকিয়ে থাকেন। কি ভাবেন তখন? হয়তো আলাউদ্দিনের কথা, হয়তো সেই 25 বছরের ঘর সংসারের কথা, হয়তো ছোট রিনার কথা, আরিফের মুখের কথা। হয়তো ভাবেন না কিছুই। একদিন রাত্রিবেলা তিনি উঠে গেলেন আলাউদ্দিনের পুরনো ঘরে। সেই ঘরে এখন রাকিবের জিনিসপত্র, কিন্তু একটা কোণে এখনও আলাউদ্দিনের পুরনো জুতোর জোড়া রাখা আছে। ঘসেটি বেগম সেটার দিকে তাকালেন, অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর ফিরে গেলেন। সকালে উঠে রাকিবকে বললেন, জুতোর জোড়াটা ফেলে দাও। মামলা চলছে। আদালতের বারান্দায় নাফিসা বসে থাকে, তার কোলে কাগজপত্রের স্তূপ। আইনজীবী পাশে বসে বলেন, আজ তারিখ পড়েছে পরের মাসে, পরের মাস, তারপর তার পরের মাস, তারপর বছর। বিচার ব্যবস্থা ধীরে চলে। এই ধীর গতির মধ্যে মানুষের জীবন এগিয়ে যায়। রিনা বড় হয়, আরিফ বড় হয়, কিন্তু ক্ষত শুকায় না। একদিন আদালতে ঘসেটি বেগম এলেন, মুখে নেকাব, পাশে রাকিব। নাফিসা মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। অনেক দিন পর মা মেয়ের মুখোমুখি। মা, ফিরে আসো। ঘসেটি বেগম থামলেন একটু, তারপর এগিয়ে চলে গেলেন। নাফিসার চোখে পানি এলো, সে হাত দিয়ে মুছল। আদালতের বারান্দায় কাঁদা যায় না। রাকিব একদিন ধরা পড়ল। কবরের জমির কাগজপত্রে যে দলিল করা হয়েছিল তাতে জাল সাক্ষী ছিল, এটা আদালতে প্রমাণ হলো। রাকিবের মুখ শুকিয়ে গেল। ঘসেটি বেগম আদালতে দাঁড়িয়ে আছেন, তাকে দেখাচ্ছে বৃদ্ধা, ক্লান্ত, চোখের নিচে কালো দাগ। বিচারক বললেন, বাচ্চাদের নামে সম্পত্তি যেভাবে হস্তান্তর করা হয়েছে তা বৈধ নয়। রায় এলো, সম্পত্তি ফেরত পাবে 3 সন্তান। কিন্তু যে বছরগুলো গেছে সেগুলো কি ফেরত আসবে? রায়ের পর নাফিসা, রিনা আর আরিফ বাবার বাড়িতে ঢুকল। বাড়িটা সেই একই আছে, কিন্তু কেমন অচেনা লাগছে। দেওয়ালে রাকিবের সঙ্গে ঘসেটি বেগমের ছবি টাঙানো। নাফিসা সেটার দিকে তাকালো। আরিফ সরাসরি তার পুরনো ঘরে গেল, দরজা খুলে ঢুকল, চারদিকে তাকালো। বিছানা পরিচিত, জানালা পরিচিত, কিন্তু ঘরটা অপরিচিত। সে বিছানায় বসল, পকেট থেকে বের করল সেই পুরনো চিঠি, বাবাকে লেখা। একটু পড়ল, তারপর জানালা দিয়ে বাইরে তাকালো। দূরে কবরটা দেখা যাচ্ছে। আরিফ উঠে গেল, হেঁটে গেল কবরের কাছে, মাটিতে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, আমরা ফিরে এসেছি। ঘসেটি বেগম এখন একা। রাকিব চলে গেছে। সম্পত্তির মামলা হেরে যাওয়ার পর সে আর থাকেনি। যাওয়ার সময় কোনো কথা বলেনি, শুধু তার ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। ঘসেটি বেগম দরজা বন্ধ করলেন। তিনি এখন ছোট ঘরে থাকেন। বাড়িটা তার নামেই আছে, কিন্তু সন্তানেরা কাছে নেই। নাফিসা মাঝে মাঝে খোঁজ নেয়, কিন্তু আসে কম। রিনা আসে না, আরিফ আসে না। একদিন রাতে ঘসেটি বেগম অসুস্থ হয়ে পড়লেন। ফোন করলেন নাফিসাকে। নাফিসা এলো, ডাক্তার আনলো, সারা রাত পাশে রইল। ভোর দিকে ঘসেটি বেগম সুস্থ হলেন। নাফিসার হাত ধরলেন। নাফিসা, কি মা? আমি। থামলেন, গলা কাঁপছে। কি বলবে মা? দীর্ঘ নীরবতা। তারপর কিছু না। নাফিসা মায়ের হাত ধরে রইল, কিছু বলল না। 19তম পর্ব, আরিফের জবাব। বছর 2 পরে আরিফ 12 বছরের হলো। সে একদিন বাবার কবরে গিয়ে সেই পুরনো চিঠি পড়ল। তারপর কবরের মাটিতে চিঠিটা রেখে দিল। এতদিনে অনেক কিছু বুঝেছে সে। বুঝেছে বড়রাও ভুল করে, মায়েরাও মাঝে মাঝে সন্তান ভুলে যায়, ভালোবাসা কখনো কখনো হারিয়ে যায় মৃত্যুর পরও। কিন্তু বুঝেছে আরও একটা জিনিস, বাবার কবরটা আছে, মাটি আছে। যতদিন আছে ততদিন একটা জায়গা আছে যেখানে সে যেতে পারে। সে কবরের পাশে বসল, বলল, বাবা, তুমি আমাদের কথা ভেবেছিলে, সেই বাড়িটা আমাদের নামে দিয়েছিলে, আমরা ফিরে পেয়েছি। বাতাসে পাতা নড়ে উঠল। আরিফ হাসল, ধন্যবাদ। গল্পের শেষ হয় না, কারণ জীবনের শেষ হয় না। রিনা ক্লাস 10-এ পড়ছে, মেধাবী মেয়ে, একদিন নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু মায়ের কথা মনে হলে বুকে একটা শূন্যতা জন্মায়, যেটা পরীক্ষার খাতায় উত্তর লেখা যায় না।
নাফিসা আইনের লড়াই জিতেছে, কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক হয়নি। প্রতি ঈদে যায়, সালাম করে, চলে আসে। মা আর মেয়ে, দুটো মানুষ, মাঝখানে একটা দেওয়াল। আরিফ বড় হচ্ছে, সে মাঝে মাঝে মায়ের বাড়িতে যায়, দরজায় দাঁড়িয়ে ডাকে, মা। ঘসিটি বেগম দরজা খোলেন, দুজন কিছুক্ষণ বসে থাকেন, কথা বিশেষ হয় না। কিন্তু আরিফ প্রতিবার যাওয়ার আগে কবরে যায়, বাবার সঙ্গে কথা বলে। যেটুকু বলা হয়নি, যেটুকু বলার নেই, যেটুকু ভাষায় আসে না, সেসব কবরের মাটিতে রেখে দেয়। মাটির সব মনে রাখে। আলাউদ্দিন সাহেবের কবরের মাটি মনে রাখে সেই মানুষটাকে, যিনি সন্তানেদের ভালোবেসে বাড়ি রেখে দিয়ে গিয়েছিলেন, যিনি ভেবেছিলেন মৃত্যুর পরও তার সন্তানেরা আশ্রয় পাবে। ঘসিটি বেগম কবরের জমি বিক্রি করতে পারেননি শেষ পর্যন্ত, আদালত বন্ধ করে দিয়েছে। কিন্তু আরও কিছু বিক্রি করেছেন তিনি, সম্পর্ক, বিশ্বাস, সন্তানের চোখের জল, মায়ের আঁচল। এগুলোর দাম কত? কোনো বাজারে এগুলো কেনা বেচা হয় না, কিন্তু হারালে সারা জীবনের অপূরণীয় ক্ষতি। রাকিব একদিন নতুন কোথাও গিয়ে নতুন জীবন শুরু করবে, হয়তো আরেক বিধবার খোঁজে। ঘসিটি বেগম বুড়ো হবেন, একা হবেন, সন্তানেরা কাছে আসবে না, দূরেও যাবে না পুরোপুরি, কারণ সন্তানেরা মাকে ভুলতে পারে না, এমনকি মা যদি ভুলও করেন। রিনা একদিন নিজের সংসার করবে, আরিফ একদিন বড় হবে, নাফিসার সংসার চলতে থাকবে, কিন্তু বাবার কবরটা থাকবে। প্রতি শুক্রবার সেখানে কেউ না কেউ যাবে, ফুল দেবে, দোয়া পড়বে, হয়তো কাঁদবে, মাটিতে হাত রাখবে, অনুভব করবে সেই উষ্ণতা যেটা কখনো যায় না। কারণ বাবারা মরেন না, তারা শুধু অদৃশ্য হন, আর যতদিন সন্তানেরা বেঁচে থাকে ততদিন বাবারাও থাকেন, কবরের মাটিতে, স্মৃতির মধ্যে, রাতের তারায়, ভোরের আলোয়।